গ্রামারের রেঞ্জ। আচ্ছা, গ্রামারের রেঞ্জটা কিরকম আমি এই জিনিসটা রাইটিং এও বলবো, এর ক্লাসে নেক্সট ক্লাসেও বলবো, স্পিকিং এর কথা বলার সময় আমি বারবার বলি সিম্পল সেন্টেন্স না লিখে কমপ্লেক্স সেন্টেন্স লিখতে। সিম্পল সেন্টেন্স কাকে বলে? যখন একটা সেন্টেন্স খুব লিনিয়ার হয়, যেরকম সাপোজ একটা মানুষ লিখলো, the bar chart finally depicts 3 periods. The bar chart shows the number of males and females studying in Britain. There are more men studying part-time than women. There are more women studying full-time than men. বেসিক সেন্টেন্স, বেসিক সেন্টেন্স বলতে ছোট ছোট সেন্টেন্স আমি খুব ইজিলি লিখতে পারতাম। although there are more men studying part-time than women, there are কমা দিয়ে there are more women studying full-time than men, full stop, রাইট? আমি দুইটা সেন্টেন্সকে জোড়া লাগায় বড় করে লিখলাম। ওভারঅল there are only slight differences between the number of people studying and from this period to that period blah blah blah। মানে আমি সেন্টেন্স গুলাকে যত বড় করব গাইজ, আবার বড় করতে বলতে বিশাল বড় জাইগান্টিক 100 ওয়ার্ডের সেন্টেন্স লেখার দরকার নাই। তুমি জাস্ট চেষ্টা করবে এরকম বেসিক ছোট্ট সেন্টেন্স না লিখতে। there are more men studying part time than women, there are more women studying full time than men। ভাই তুমি দুইটা সেন্টেন্স তো একটা সেন্টেন্সে লিখতে পারতেছো, অলদো ইউজ করে, ওভারঅল ইউজ করে। সো এই জিনিসটা যদি তুমি না করো, তোমার গ্রামারের রেঞ্জ নাই, ইউ ক্যানট রাইট কমপ্লেক্স সেন্টেন্সেস। কিছু ওয়ার্ডস আছে যেগুলা ইউজ করলে তোমার সেন্টেন্স বড় হয়, তো চেষ্টা করবা এই ওয়ার্ড গুলা রাখতে। আফটার, অলদো, অ্যাজ, ইন 2000 এত, তারপরে বিকজ, বিফোর, ইভেন ইফ দেয়ার ওয়াজ আ ডিক্রিজ, there was also a increase from eto to eto. Even though there was an increase from eto to eto, there was a marked decrease from eto to eto. If there was an increase from 1980, there was a decrease from eto to eto. Once in 1970, part-time was this, and then in eto, it was eto. Provided that there were more men in eto, there was eto. সিন্স, এরকম। সো এই প্রত্যেকটা ওয়ার্ড গাইজ যাই দেখতেছি এগুলো এরকম, আমি মানে এখন এখান থেকে পড়ার কিছুই নাই। আমি নেক্সট প্র্যাকটিস ক্লাসে ওয়ার্ডের টেবিলস গুলো যেরকম দিব, সাথে আমি ডিরেক্ট প্র্যাকটিস করব যখন রাইটিং টাস্ক ওয়ানের আমি লিসনিং রিডিং আমরা যেরকম লিসনিং করছিলাম, ঠিক ওই রকম আমরা রাইটিং আর রিডিং এর জন্য না এরকম ডিরেক্ট প্র্যাকটিস করবো। তোমরাই বসে বসে খাতায় সলভ করবা ক্লাস টাইমে, এন্ড আই উইল শো ইউ হাউ টু চেঞ্জ ইউর অ্যান্সার্স অর হাউ টু ইউজ দিস কাইন্ড অফ ওয়ার্ডস ইন দ্য নেক্সট রাইটিং টাস্ক ওয়ান প্র্যাকটিস ক্লাস। এই ওয়ার্ডস গুলো হচ্ছে জেনারেলি পয়েন্টার্স, যেগুলো ইউজ করলে গ্রামাটিক্যাল রেঞ্জ বড় হয়, বেটার হয়। আচ্ছা, টেস্ট ডেতে একটা জিনিস মাস্ট মাথায় রাখতে হবে গাইজ, ইউ হ্যাভ টু রাইট more than 150 words, must. If you write 149 words, they will penalize you. কত করবে আমি জানি না, -0.5 নাকি -1। you have to write more than 150। তুমি 800 words লিখলো ওর কোনো প্রবলেম নাই, তুমি 800 words লিখলে তুমি টাইমই পাবা না 1 আওয়ারে রাইটিং টাস্ক 2 করার। বাট সেফ সাইজ ইজ 150 থেকে 200। most of the people 170 180 লেখে, বাট কিপ ইট ফ্রম 150 to 180। আর তুমি যদি 3 বা 4 প্যারা লেখো, এটা এমনিও 150 ওয়ার্ডস বেশি যাবেই। তুমি ফার্স্ট প্যারাফ্রেজ করতে 30-40 ওয়ার্ড চলে যাবে, তোমার সেকেন্ড প্যারার ওভারভিউতে তোমার 40-50 ওয়ার্ড চলে যাবে। সো হাফ অফ ইট ইজ ডান ইন ফার্স্ট 2 মাস্ট প্যারাগ্রাফস। বাকি 80 থেকে 100 ওয়ার্ড তোমার 3 প্যারার হইলেও যাবে। চেষ্টা করবা থার্ড প্যারাটা মিনিমাম, যদি 3 প্যারার হয় মিনিমাম 80 থেকে 100 ওয়ার্ড রাখতে। আর যদি থার্ড আর ফোর্থ প্যারা থাকে তাহলে 2টা 50 ওয়ার্ড হইলে ইজিলি 150 তুমি ক্রস করে ফেলবা। সো আই থিঙ্ক ওয়ার্ড লিমিট নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই। যারা কিছুই পারে না তারা 150 ওয়ার্ড লিখতে তাদের কষ্ট হয়। তোমরা এখানে কেউই নাই যে কিছুই পারবা না এক্সাম ডেতে। সো তোমরা এমনি 150 প্লাস লিখবা। আর পেপার বেসড এক্সামে কিন্তু ওয়ার্ড লিখতে হয়। রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2 লাস্টে কিন্তু ব্র্যাকেটে লিখতে হয় কত ওয়ার্ড লিখছো, এটা কিন্তু লেখা উচিত। because examiner নইলে এফোর্ট নিয়ে পড়বে, and that's not a good impression. so please accurate word number হওয়া দরকার নাই। আমি একটা ট্যাকটিক ফলো করতাম, ফার্স্ট লাইনে যতগুলো ওয়ার্ড আছে ওইটাকে আমি মাল্টিপ্লাই করতাম কতগুলো লাইন আমি লিখছি, মানে সেন্টেন্স না কিন্তু লাইন, খাতার কতগুলো মাল্টিপ্লাই করতাম, ওইটা আমি ওয়ার্ড নাম্বার লিখে পাশে অ্যাপ্রক্স APPRX ডট লিখে দিতাম, দ্যাটস ইট। আচ্ছা, কয়েকটা জিনিস যেটা তোমাকে মাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? সেটা কি টেস্ট ডেতে ইউ হ্যাভ টু, আবারও রিক্যাপ যদি দেই, ইউ হ্যাভ টু স্পেন্ড আ মিনিট আন্ডারস্ট্যান্ডিং দ্য গ্রাফ। ওই যে প্রথম মিনিটটা তুমি গ্রাফটা দেখবা, বুঝবা,
মেল ফিমেল, পার্ট টাইম ফুল টাইম, ইয়ারের পিরিয়ড দেওয়া 70 71 80 81 90 91, ফিমেলের জন্য সেম, আর ওয়াই অ্যাক্সিসে বাড়তেছে 20 থেকে 1000 পর্যন্ত। দ্যাটস ইট, মাথায় আন্ডারস্ট্যান্ড করলেই হবে। নাম্বার 2 তে হচ্ছে তোমাকে কি ফিচার্স গুলো ডিসক্রাইব করতে হবে। কি ফিচার্স গুলা কি, মানে তোমার হচ্ছে কোনো দরকার নাই ছোট্ট ছোট্ট জিনিস বুঝানো। কিরকম ছোট্ট ছোট জিনিস বলতে, যে in case of male there was a decrease from 1000 to 850 from 1970 to 1981, which is around 30%, দরকার নাই। But for female from 1970 to 1981 we see an increase from 750 to 800, which is only এত পার্সেন্ট। এই যে এত ডিটেইলসে যাওয়ার ভাই, এখানে অলরেডি কমতেছে এক সেন্টেন্স, বাড়তেছে এক সেন্টেন্স, বাড়তেছে বাড়তেছে দুইটা সেন্টেন্স, 4 সেন্টেন্স এখানেই গন, বাড়তেছে বাড়তেছে দুইটা সেন্টেন্স, বাড়তেছে হালকা বাড়তেছে দুইটা সেন্টেন্স, 4টা সেন্টেন্স, 4 4 8 সেন্টেন্স কিন্তু গন। ভাই তুমি এই 8টা সেন্টেন্সে এই বাড়া কমাগুলাই বুঝাও, নাম্বারস গুলো সাথে দিয়ে দাও থার্ড ফোর্থ প্যারায়, আর সেকেন্ড প্যারায় তুমি বড় করে বুঝাই দাও কমে বাড়ছে, বেড়ে বাড়ছে, জোরে বাড়ছে কমে বাড়ছে, এই জিনিসটা ওভারভিউতে বুঝাও। দেন তুমি নাম্বারস গুলো থার্ড প্যারায় ফোর্থ প্যারায় দেখাও কমা বাড়ার, দ্যাটস ইট। তোর দরকার নাই তো তোমার ভাই মানে কত পার্সেন্ট কমছে কত পার্সেন্ট বাড়ছে, এত ইন্টেলেকচুয়াল হওয়ার কোনো দরকার নাই পার্ট 1 এ, রাইট? আচ্ছা, সো give me a minute. All right, describe key features only, plan your structure before you write। 3 প্যারার হবে নাকি 4 প্যারার? কেন? প্রথম প্যারাতে আমি কোয়েশ্চেনের প্রথম প্যারা দেখে প্যারাফ্রেজ করব অ্যানসারের ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা আমি ওভারভিউ দিব। এখন আমি কি 3 প্যারায় কমপ্লিট করতে চাই নাকি 4 প্যারায়, এটা কমপ্লিটলি আমার ডিসিশন। আমি যদি দেখি আমার গ্রাফ বা পাই চার্ট বা বার চার্ট বা যেটাই দেওয়া আছে ওইটা খুব কমপ্লিকেটেড, অন ডিভিশন আছে, আমি 4 প্যারায় করব। যদি আমি দেখি যে না দরকার নাই, আমি 3 প্যারাতেই শেষ করে ফেলবো, এই প্ল্যানিংটা সেরে ফেলবা, ঠিক আছে? কারণ অ্যান্সার শিটে গাইস, আমরা নেক্সট ক্লাসে কিন্তু আমি অ্যান্সার শিট এখানে স্ক্রিনে দিয়ে শেয়ার করি, আমি দেখাবো অ্যান্সার শিটে তোমরা যা মন চায় রাফ করতে পারো। তুমি ফার্স্ট পেজে লাগলে যে প্ল্যানিংটা করবা, ফার্স্ট প্যারাতে লিখবা যে ফার্স্ট প্যারাতে প্যারাফ্রেজ, সেকেন্ড প্যারা ওভারভিউ, থার্ড প্যারাতে মেল অ্যান্ড ফিমেল, আর ফোর্থ প্যারাতে পার্ট টাইম ফুল টাইম, এরকম লিখে কেটে দিবা, কেটে অ্যান্সার লেখা শুরু করবা পরের পেজ থেকে বা ওই পেজের নিচ থেকে। কারণ বারবার ওইটা দেখে তুমি একটা ম্যাপ পাচ্ছ তোমার স্ট্রাকচারটার অ্যান্সারের, ঠিক আছে? কনসিডার ইউর সেন্টেন্স বিফোর ইউ রাইট ইট। এই ব্যাপারটা এরকম যে তুমি হয়তো একটা সেন্টেন্স দেখেই যে আচ্ছা 70 থেকে 80 তো বাড়ছে, আমি এটা লেখা শুরু করে দেই। একবার একটু মাথায় একটু থিঙ্ক বিফোর ইউ রাইট, এরকম যে আচ্ছা আমি যদি এখানে লিখি যে নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল জায়গায় আমি যদি লিখি the number of men and women increased rapidly from 1970 to 1981, তাইলে বেটার হয় rather than the number of male and female highly increased from এত টু এত। এটা মাথায় যদি তোমার এই সেন্টেন্সটা আসে, তুমি একটু চিন্তা করো কোন ওয়ার্ডগুলা চেঞ্জ করা যায়। হাই ইনক্রিজের জায়গায় কি স্টিপ ইনক্রিজ ইউজ করা যায়, সিগনিফিকেন্ট ইনক্রিজ ইউজ করা যায়, বা মেল অ্যান্ড ফিমেলের জায়গায় কি দে লেখা যায় বা মেন অ্যান্ড উমেন লেখা যায়, ঠিক আছে? বা এখানে কি আমি এক্সিবিটস লিখতে পারি, ডিসপ্লেজ লিখতে পারি, অথবা ক্যান বি অবজার্ভড লিখতে পারি। সো জাস্ট মাথায় আসছে ঠাস করে লিখার আগে স্প্লিট সেকেন্ডে মাথায় চিন্তা করে ফেলবা যে আচ্ছা এই ওয়ার্ডগুলো আর অন্য কি ওয়ার্ড ইউজ করা যায়। তুমি ছোট্ট ওই টাইমটা ইফ ইউ কনসিডার ইউর সেন্টেন্স, ইফ ইউ থিঙ্ক বিফোর ইউ রাইট, তোমার গ্রামাটিক্যাল রেঞ্জ আর ভোকাবুলারি রেঞ্জ অটো ইনক্রিজ হয়ে যাবে মার্ক, মানে ব্যান্ড স্কোর 6টা ইজিলি 7 হয়ে যাবে যদি তুমি ইফ ইউ থিঙ্ক বিফোর ইউ রাইট, ইফ ইউ ক্যান চেঞ্জ হোয়াট কামস টু ইউর মাইন্ড রাইট অ্যাওয়ে টু হোয়াট ইউ রাইট। যদি একটু মডিফাই করতে পারো, মড করে যেরকম মানুষ নিজের ইকুইপমেন্ট গ্যাজেট গাড়ি বা বাইক, তোমার মাথায় যে লাইনটা আসতেছে গ্রাফ দেখে ওইটাকে যদি হালকা মড করতে পারো, ওয়ার্ড গুলাকে হালকা চেঞ্জ করতে পারো, কিছু প্রোনাউন আনতে পারো, কিছু সিমিলার সিনোনিম ইউজ করতে পারো, তোমার ব্যান্ড স্কোর কিন্তু ওখানে বেড়ে যাবে, কারণ তোমার গ্রামার আর ভোকাবুলারি ওইখানে ইমপ্রুভ হয়ে গেল। ইফ ইউ আর রিপিটিং আ ওয়ার্ড, থিঙ্ক অফ আ সিনোনিম। যদি তুমি দেখো যে তুমি বারবার বার চার্ট, আগের সেন্টেন্সে বার চার্ট লেখছো, আবার বার চার্ট না লিখে যদি তুমি ইট লেখো, দিস লেখো, তুমি যদি মেন এন্ড উমেন না লিখে তুমি যদি দে লেখো, দেম লেখো,
দিজ লেখো, এরকম টাইপের লেখো, তাইলে তুমি সিনোনিম যদি লেখো বা প্রোনাউন সাপ্লাই করো, তোমার কিন্তু ভোকাবুলারিটা ইমপ্রুভ করবে, রাইট? সো দিস ইজ বেসিক্যালি আইএলস রাইটিং এর টাস্ক 1 এর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কোর স্ট্র্যাটেজিস। আমি আবারও বলি, সেটা হচ্ছে যে তুমি যেই ফরম্যাটে লেখবা ওইটাই তোমার রুল। এখানে তোমরা দেখতে পারতেছো 4টা প্যারা, যে 4টা প্যারার প্রথম প্যারার কাজটা ছিল দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। প্রথম প্যারার কাজ ছিল কোয়েশ্চেনের যে ফার্স্ট প্যারাটা থাকে ওইটাকে নিজের ভাষায় লেখা। নিজের ভাষায় লেখা বলতে পুরোপুরি চেঞ্জ করার দরকার নাই, যেই ওয়ার্ডগুলার তুমি সিনোনিম জানো ওই ওয়ার্ডগুলার সিনোনিম তুমি তোমার অ্যান্সারের ফার্স্ট প্যারায় লিখবা, দ্যাটস ইট। সেকেন্ড প্যারায় তুমি কোনো নাম্বার ইউজ না করে একটা গ্রাফের যেগুলো মেজর জিনিস দেখতেছো, হিউজ বাড়ছে, কম বাড়ছে, হিউজ কমছে, হিউজ বাড়ছে, জাস্ট এরকম বেসিক 2টা সেন্টেন্স 3টা সেন্টেন্সে উপর থেকে যা দেখতে পারতেছো ওইটাকে সারফেস ওভারভিউ দিয়ে দিবা। থার্ড আর ফোর্থ প্যারায় তুমি নাম্বারস এর গেমটা খেলবা, যে কোন সাল থেকে কত সাল, বা অক্সিজেনের কোয়ান্টিটি, নাইট্রোজেনের কোয়ান্টিটি কত সংখ্যা থেকে কত সংখ্যায় গেছে, এটা কি অনেক দ্রুত বাড়ছে নাকি আস্তে বাড়ছে, এটা তোমার থার্ড প্যারা ফোর্থ প্যারার ডিসক্রিপশন, দ্যাটস ইট। কি ফিচার ডিসক্রাইব উইথ নাম্বারস, দ্যাটস ইট, দ্যাটস ইট, রাইট, দ্যাটস ইট। আমি যে কাজটা করবো গাই, সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব, একটা হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কটা করার দরকার নাই এখন। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু ইট, ইটস ফাইন। কেন? কারণ নেক্সট ক্লাসে আমরা দুইটা, মানে নেক্সট যে রাইটিং টাস্ক 1 এর উপরে ক্লাস, সেখানে আমরা দুইটা টাস্ক 1 সলভ করব। দুইটা টপিক থাকবে, দুইটা টপিকের টাস্ক 1 সলভ করব। তুমি যদি হোমওয়ার্ক হিসেবে দুইটা করে রাখো, তোমার অ্যাডভান্টেজটা হচ্ছে তুমি ওই দিন তোমার আর সলভ করা লাগবে না অত বেশি, তুমি হচ্ছে ওই দিন বসে বসে খালি অ্যান্সার মিলাবা। আর তুমি যদি সলভ না করো, তোমার ওই দিন সবার সাথে, আমাদের সবার সাথে সলভ করা লাগবে দুইটা টাস্ক 1ই, রাইট? সো ওই দুটো টপিক আমি এখন ক্লাস শেষে দিয়ে রাখবো মেসেঞ্জার গ্রুপ চ্যাটে, কারণ লাস্ট দিন যেটা হয়েছে আমি স্লাইডের মধ্যে দিয়ে রাখছিলাম, সবাইকে বলছি রেকর্ডিং থেকে দেখতে, এই জন্য অনেকে একটু ফাঁকি মারছে বা অনেকে একটু প্যারা খাইছে যায় যায় দেখতে অ্যান্ড সামথিং। আমি আজকে মেসেঞ্জারেই দুইটা কোয়েশ্চেন পুরো দিয়ে দিব। সো ওই দুইটা যারা চাও, ঠিক আছে, রাইটিং টাস্ক 1 এর প্র্যাকটিস ক্লাসের আগে দুইটা পারলে করে রাখো। 100টা মিস্টেক থাকুক আমার কোনো প্যারা নেই, আমি আবারও বলছি, তুমি এখন 4 এর অ্যান্সার লেখো আইএলসে, 9 এ 4 পাওয়ার অ্যান্সার লেখো, প্যারা নাই, বাট তুমি অ্যাটেম্প্ট করো পুরো অ্যান্সারটা। কারণ আইএলস এমন একটা জিনিস, ভুল থেকে তুমি শিখবা। তুমি একটা মিস্টেক দেখা যাবে ম্যাক্সিমাম 2 বার করবা, 3 নাম্বার বার করবা না। কেন? কারণ সেম টাইপের কোয়েশ্চেনই তো আসতেই আছে। মানে ন্যাড়া তো একবারই বেলতলায় যায়, ম্যাক্সিমাম 2 বার যায়, 3 বার তো যায় না। সো আইএলস এর একটা লাভ হচ্ছে কোয়েশ্চেন ফরম্যাট গুলো রিপিটেটিভ তো, সেম তো, ওয়ান্স ইউ সলভ 2, 3, 4, 5 কোয়েশ্চেন্স, ওয়ান্স ইউ অ্যাটেম্প্ট 6th অ্যাটেম্প্ট 7th অ্যাটেম্প্ট থেকে না, মোস্ট অফ ইউর প্রবলেমস আর সলভ। এই জন্য আমি দুটো টাস্ক 1 হোমওয়ার্ক দিব গাইজ, প্লিজ করে রাখো, কারণ না করলে ক্লাস ওয়ার্কে আবার করা লাগবে এমনিও, চাইলে ওখানেই করতে পারো, কোনো প্যারা নাই, ঠিক আছে? এখন যেই কাজটা মানে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড, সেটা হচ্ছে আমাদের নেক্সট যে টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে